নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের অধ্যায় 2 এর পাঠ 2 এর ক্রীড়াবিদে শারীরিক সক্ষমতার অর্জনের জন্য ব্যায়ামের প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা এই বিষয়টা মনোযোগ সহকারে শুনবে। আজকের আমাদের বিষয়টা হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে পাঠদানের বিষয় হচ্ছে শারীরিক সক্ষমতা, ক্রীড়াবিদে শারীরিক সক্ষমতা এবং এর গুরুত্ব। তাহলে আমরা এখন বিভিন্ন রকমের ক্রীড়ার এখানে একটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখাইলাম যে বিভিন্ন খেলা, এই খেলাগুলি হচ্ছে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল, হকি, বাস্কেটবল, সাঁতার, স্পিড দৌড়, দূরপাল্লার দৌড়, কাবাডি এবং ব্যাডমিন্টন। কতগুলি এখানে 11টা খেলার এখানে নাম দেওয়া আছে। এখন দেখা গেছে যে এই চার্টের মধ্যে কোন কোন খেলায় কি ধরনের আমাদের শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য আমরা পূর্বের ক্লাসে তোমাদের পড়াছিলাম যে শারীরিক সক্ষমতা অর্জনের জন্য দম, ক্ষিপ্রতা, শক্তি, এটা কি কতটুকু দরকার, সবকিছুর সমন্বয়ে একজন ব্যক্তি শারীরিক সক্ষমতা অর্থাৎ একজন খেলোয়াড় শারীরিক সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়। তাহলে এখানে আমরা দেখব যে যে ক্রীড়াবিদে বিভিন্ন ক্রীড়ার জন্য বিভিন্ন ধরনের শক্তি বা ক্ষিপ্রতা এবং দমের প্রয়োজন আছে। কিছুটা পার্থক্য রয়েছে। এই চার্টের মধ্যে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা যে ফুটবল খেলার জন্য দমের বেশি প্রয়োজন, অর্থাৎ বয়াকারে আমরা কতগুলি সংকেত আছে। বে দিয়ে বোঝানো হয়েছে বেশি, ক দিয়ে বোঝানো হচ্ছে কম এবং ম দিয়ে বোঝানো হচ্ছে মধ্যম। অর্থাৎ পুরোটা আমরা না লিখে সংক্ষিপ্ত আকারে দিলাম। ফুটবল খেলায় দেখা যাচ্ছে দম এলো বেশি, এই জন্য বয়াকার দিয়ে এখানে দিলাম। তারপরে ক্ষিপ্রতারা এটাও বেশি, এই জন্য বয়াকার এখানে আছে। আর এই শক্তির মধ্যে শক্তি সাধারণত পায়ে, তলপেটে এবং হাত এবং বাহুতে, তিনটি শরীর অঙ্গের মধ্যেই শক্তির প্রয়োজন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ফুটবল খেলার জন্য শক্তি অবশ্যই পায়ের বেশি দরকার আছে, আর এই তলপেটে হচ্ছে মধ্যম, হাত এবং বাহু শক্তি অনেক বেশি দরকার, এই জন্য এখানে দেখা গেছে বেশি। অর্থাৎ ফুটবল খেলার মধ্যে দেখা গেছে যে সব ক্ষেত্রেই বেশি প্রয়োজন আছে সক্ষমতা অর্জনের জন্য, সব ক্ষেত্রে বেশি। তবে তলপেটে এটা মধ্যম হলেই চলবে। তাহলে এখন এই খেলোয়াড় সাধারণত বয়স, একজন ফুটবল খেলোয়াড়ের বয়স সাধারণত কত বছর পর্যন্ত সে খেলতে পারবে। এখানে দেখা গেছে 35 বছর হলে, 35 বছরের বেশি হলে সে আর ততটুকু তার ওইরকম শক্তির দম অর্জন করতে সক্ষম হয় না, যার কারণে এই সমস্যাটা হয়ে যায়। তাহলে এই জন্য একটা নির্ধারিত বয়সের মাধ্যমেই তাকে এই খেলাটি শেষ করতে হয়। তাহলে আমরা এখন দেখলাম যে ফুটবল খেলার মধ্যে দেখা গেছে দমের বেশি প্রয়োজন, ক্ষিপ্রতার বেশি প্রয়োজন, তারপর শক্তি পা এবং হাত এবং বাহুতে বেশি প্রয়োজন, আর তলপেটে এটার যতটুকু শক্তি দরকার সেটা হলো মধ্যম ধরনের। এটা গেল ফুটবল খেলার জন্য। এরপরে আমরা দ্বিতীয়টা দেখবো ক্রিকেট খেলার জন্য। ক্রিকেট খেলাটাও একটা অনেক ধৈর্যের দরকার, শক্তির দরকার এবং সেক্ষেত্রে অনেক প্রয়োজন আছে, বেশি বাহুতে বেশি শক্তির প্রয়োজন আছে। তাহলে দেখা গেছে যে ক্রিকেট খেলার জন্য দম হলো মধ্যম, ক্ষিপ্রতা মধ্যম, পায়ের শক্তিটা বেশি, কারণ রানওয়েতে দৌড় দিতে হলে অবশ্যই তার দৌড় ক্ষমতা তার বেশি থাকতে হবে। তলপেটে তার শক্তিটা মধ্যম, এরপরে দেখা গেছে হাত এবং বাহু হলো বেশি শক্তি দরকার, কারণ বিশেষ করে ক্রিকেট খেলতে গেলে ক্রিকেট অবশ্যই তার হাত এবং পায়ের এই শক্তিটা সবচেয়ে বেশি প্রয়োজন। তাহলে এখানে এটা গেল
এরপর আছে এখানে আরেকটা জিনিস আছে হ্যান্ডবল। হ্যান্ডবলটা কিন্তু খুব শক্তির খেলা। হ্যান্ডবলের মধ্যে দেখা গেছে যে হ্যান্ডবলের মধ্যে এখানে দম মধ্যম, ক্ষিপ্রতা বেশি। এরপর আছে এই পায়ের শক্তিটা একটু কম দিয়ে দিচ্ছি এখানে দেখো। আর এখানে মধ্যম, তলপেটে মধ্যম, হাত এবং বাহু সবচেয়ে বেশি প্রয়োজন। তাহলে আমরা আর পায়ের বেশিটা কিন্তু এখানে কম না, এটাও বেশি। তাহলে এখন দেখা গেছে যে এই মধ্যম, দম মধ্যম, ক্ষিপ্রতা বেশি, পায়ের শক্তিটা বেশি এবং তলপেটে হচ্ছে মধ্যম, আর এখানে হাত ও বাহু হলো বেশি। এটার বয়স সব বয়সের জন্যই এটা খেলতে পারবে এখানে দেখা গেছে। তবে এটাও সব ধরনের বয়সের জন্যই এখানে দেখা 40 থেকে অর্থাৎ 35-40 মধ্যেই করতে পারবে। হকি খেলা, এটা একটা শক্তির খেলা। দম বেশি লাগবে, ক্ষিপ্রতা বেশি, পায়ের শক্তিও বেশি, তলপেটের মধ্যম এবং হাত ও বাহুল্য বেশি। 30 বছর পর্যন্ত খেলতে পারবে। এরপর বাস্কেটবল। বাস্কেটবল হলো বেশি, দম বেশি, এরপর হলো ক্ষিপ্রতা বেশি, পায়ের শক্তি বেশি, তলপেটে হলো কম, আর হাত ও বাহুতে হলো কম। সাঁতার, এটা একটা গুড এক্সারসাইজ। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ভালো ব্যায়ামের প্রয়োজন আছে। এখানে দেখা গেছে যে সাঁতারের দম অনেক বেশি দরকার। সবচেয়ে বেশি হলো পরিশ্রমী খেলা বা জলজ ক্রীড়া এই সাঁতার, এটা সবচেয়ে বেশি পরিশ্রম দরকার। এই জন্য সাঁতারের জন্য দমের বেশি প্রয়োজন। এরপরে দেখা গেছে মধ্যম হলো ক্ষিপ্রতা, আর পায়ের শক্তিও বেশি, তলপেটের মধ্যম এবং হাত ও বাহুতে হলো বেশি। স্প্রিন্ট, যেটাকে স্প্রিন্ট বলতে আমরা এই বুঝি ছোট ধরনের দৌড়, ছোট দূরত্বের দৌড়কে বলা হয় স্প্রিন্ট। তাহলে স্প্রিন্ট দৌড় সাধারণত 100 মিটার, 200 মিটার এবং 400 মিটার স্প্রিন্ট দৌড়। এখানেও দেখা গেছে দমের বেশি, অর্থাৎ মধ্যম ধরনের দম দ্বারা, আর ক্ষিপ্রতার সবচেয়ে বেশি প্রয়োজন, আর পায়ের শক্তি বেশি, তলপেট মধ্যম এবং হাত ও বাহু হলো বেশি। এরপরে আমরা আরেকটা দেখব যে এখানে স্প্রিন্ট দৌড়ের কথা বললাম। দূরপাল্লার দৌড়। দূরপাল্লার দৌড়টা হচ্ছে এখানেও বেশি সময় দমের বেশি প্রয়োজন। দূরপাল্লার দৌড়ের মধ্যে দেখা গেছে যে বেশি দমটা বেশি প্রয়োজন, আর ক্ষিপ্রতা একটু কম হলেই চলবে, কারণ দূরপাল্লার দৌড় অনেকক্ষণ পর্যন্ত তাকে সব দম ধরে রাখতে হবে। সেই জন্য এটি ক্ষিপ্রতা বেশি হলেই আর চলবে না। এখানে দেখা গেছে ক্ষিপ্রতার কথাটা একটু কম। এরপর পা হলো বেশি, পায়ের শক্তিটা বেশি, মানে তলপেটে মধ্যম, আর হাত বাহুতে মধ্যম। আর এটা হলো কাবাডি খেলাটা, এটা শক্তির খেলা। এখানে দেখা যাচ্ছে শক্তিটা বেশি লাগবে, কিন্তু দমটাও একটু রিদম, তালে তালে দম নিতে হবে। কাবাডি খেলার ভিতরে দমেরও প্রয়োজন আছে। তবে দমের মধ্যে যদি খুব বেশি দ্রুত দমটা নিতে চেষ্টা করে, তাহলে সে বেশিক্ষণ বিপক্ষ কোর্টে বেশি থাকতে পারে না। তার বিপক্ষ কোর্টে থাকার জন্য কতগুলি কৌশল আছে, সেই কৌশল অনুসারে তাকে দম রাখার চেষ্টা করতে হবে। সেই জন্য দমের কথা বলছে এখানে মধ্যম। আর ক্ষিপ্রতা হলো বেশি, আর হলো পায়ের শক্তি বেশি, মধ্যম হলো তলপেটে, আর শক্তি হলো হাত ও পায়ে হলো বেশি। কারণ হাত এবং বাহুতে যদি শক্তি বেশি না হয়, তাহলে বিপক্ষ খেলোয়াড়কে সে কখনো ধরে রাখতে পারবে না। সেজন্যই এই হাত এবং বাহুর এখানে শক্তি তার বেশি প্রয়োজন আছে। বয়স 35 বছর পর্যন্ত খেলতে পারবে। ব্যাডমিন্টনের মধ্যে দেখা গেছে দমে বেশি, ক্ষিপ্রতা বেশি এবং পায়ের এখানে শক্তি বেশি, তবে তলপেটে মধ্যম এবং হাত ও বাহুর শক্তিটা হলো মধ্যম থাকতে হবে। এইটা কিন্তু বেশি ব্যাডমিন্টন বেশি বয়সের মানুষরাও সাধারণত খেলতে পারে, এই পর্যন্ত খেলতে পারে। যাই হোক, এখন সক্ষমতা গুরুত্ব, কোন শারীরিক কার্যক্রম অনায়াসে করতে পারে সেই জৈব অর্থাৎ কোন দৈব দুর্ঘটনা মোকাবেলা করতে সক্ষম একজন, অর্থাৎ সেই শক্তি অর্জন করতে গেলে যে কোনো দৈব দুর্ঘটনা ঘটলে সেইটা মোকাবেলা করা তার সক্ষম হতে হবে। রোগ প্রতিরোধ, আবার যদি সক্ষমতা বেশি হয়, তা রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাও বেশি থাকে। এখন রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা সাধারণত যাদের বেশি পরিশ্রমী, যারা শরীরের ব্যায়াম করে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি।
সেই জন্যই শারীরিক সক্ষমতা অর্জন করতে গেলেই মন ভালো থাকতে হবে এবং লেখাপড়ায় মনোযোগ হতে হবে। তারপরে যে কোনো ধরনের মন মানসিকতা যদি তার দৃঢ় থাকে তাহলে যে কোনো ধরনের খেলায় সে জয়লাভ করতে পারে। তাহলে অবশ্যই একজন শিক্ষার্থীকে শারীরিক সক্ষমতা অর্জন করতে পারলে দৈনন্দিন জীবনের সব প্রতিকূলতা থেকে নিজেকে রক্ষা করা যায়। সেই জন্য যত রকমের শারীরিক দুর্বলতা থাকুক না কেন, সক্ষমতা অর্জন করতে গেলে অবশ্যই জীবনের সাথে সে তার কঠোর পরিশ্রম করার জন্য তাকে অভ্যস্ত হতে হবে। আর এই জন্য দেখা গেছে যে ক্রীড়াভেদে, লিঙ্গভেদে শারীরিক সক্ষমতা অর্জনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। সেই জন্য ব্যায়াম করার ক্ষেত্রেও ক্রীড়াভেদে ব্যায়ামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সের ক্রীড়াবিদদের জন্য ব্যায়ামের পার্থক্য রয়েছে। সেই জন্য অবশ্যই আমাদেরকে শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য আমাদের বাস্তব জীবনে এটার গুরুত্ব অনেক বেশি। সেই জন্য শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করতে হবে এবং সেটা অভ্যস্ত হলেই তাহলে তার সেই শারীরিক সক্ষমতা অর্জনের জন্য যে ধরনের খেলাগুলি আমাদের বেশি প্রয়োজন সেগুলিকে বারবার অনুসরণ করতে হবে। তাহলে তার ভিতরে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের খেলা আমরা এখানে আমাদের শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য সক্ষম হয়। তাহলে আমরা এখন শারীরিক সক্ষমতা, তোমাদের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে শারীরিক সক্ষমতা অর্জন করতে গেলে 5টা বিষয় অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। একটা হচ্ছে দম, ক্ষিপ্রতা, তারপরে হচ্ছে নমনীয়তা, আর একটা হচ্ছে আমরা এখানে যে দিলাম এখানে শক্তি। সবচেয়ে দম, ক্ষিপ্রতা, শক্তি, নমনীয়তা এবং এই যে অর্থাৎ সেই শারীরিক সক্ষমতা অর্জন করতে গেলে আমাদের যে এই 4টা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের শক্তি অবশ্যই অর্জন করার জন্য আমাদের প্রয়োজন। এই জন্য আমাদেরকে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যাতে শরীর শক্তি অর্জন করা যায়, খেলাধুলায় পারদর্শিতা অর্জন করা যায়। এইভাবেই এই জন্য দেখা গেছে বাস্তব জীবনে খেলাধুলার গুরুত্বটা অনেক বেশি। যাই হোক, তোমাদের আর বিস্তারিত আমি যেটুকু আলোচনা করলাম যে সাধারণত শরীরকে সুস্থ রাখার জন্য, দৈব দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য, রোগ প্রতিরোধ করার থেকে রেহাই পাওয়ার জন্য শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য একান্ত প্রয়োজন এবং শারীরিক বা মানসিক সুস্থ থাকার ক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই খেলাধুলা এবং ব্যায়াম করা একান্ত প্রয়োজন। যাই হোক, আজকের আমরা এই অধ্যায়ে শারীরিক সক্ষমতা কিভাবে অর্জন করা যায়, কোন কোন খেলার ভিতরে আমাদের শারীরিক সক্ষমতা অর্জনের সহায়ক হিসেবে কাজ করে, কতটুকু পরিশ্রম করা দরকার, প্রত্যেকটা খেলার আগেই আমাদের আবার ওয়ার্ম আপ করা উচিত। সেই ওয়ার্ম আপ না করলে তাকে দমকে স্থায়ী করা যায় না। যে একজন ফুটবল খেলোয়াড়ের জন্য যে অনেকক্ষণ পর্যন্ত খেলার আগে তাকে কিছু ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ শব্দের অর্থ হচ্ছে শরীরকে গরম করা। শরীরকে যদি গরম না করে শারীরিকভাবে সক্ষম বেশিক্ষণ তুমি 40-45 মিনিট, 90 মিনিট একটা খেলোয়াড়ের যদি খেলতে হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের তাকে দমের প্রয়োজন। তাহলে দম যদি কম থাকে তাহলে সে আর তার শারীরিক শক্তি প্রয়োগ করতে পারে না এবং সে খেলতে পারে না। সেই জন্যই আমি মনে করব দমের প্রয়োজনীয়তা অনেক বেশি। দম অর্জন করতে গেলে প্র্যাকটিস করা দরকার, প্র্যাকটিস মেক ইট পারফেক্ট। তাহলে শরীরকে যোগ্যতা অর্জন করার জন্য আমাদেরকে অবশ্যই দমের বেশি প্রয়োজন। সক্ষমতা অর্জন করতে গেলেই আমাদেরকে পরিশ্রম করতে হবে, একই জিনিস বারবার অনুসরণ করতে হবে। তাহলে আমাদের সেই শরীরে কাজ করার মতো ক্ষমতা থাকবে এবং সেটা সক্ষম হব। তো যাই হোক, আজকে তোমাদের এই পর্যন্ত। আমি আজকের আর বিস্তারিত আলোচনা করব না। তাহলে আমরা এই অধ্যায়ে আর একটা দিন তোমাদের ক্লাস করেই হয়তো আমি এই অধ্যায় শেষ করব। তাহলে তোমাদের প্রথম পার্ট অধ্যায় 1 এবং অধ্যায় 2 নবম শ্রেণীর জন্য আমি সিলেবাসে যেখানে নির্ধারণ করা আছে আর একটা দিন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি এই অধ্যায়টা মোটামুটি হয়ে আলোচনা করা হলো। এটি পড়াশোনা করলেই মোটামুটি তোমাদের 9 এর জন্য যেটা দরকার সেটা হয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই অধ্যায় তোমাদের এই বিষয়টা শেষ করলাম।